বর্তমান বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল যুক্তরাষ্ট্রের একটি চালানো অভিযানে তাকে সস্ত্রীক তুলে নেওয়া হয়েছে, যদিও তার স্ত্রীর এখনও কোনো সন্ধান মেলেনি। কী অবস্থায় আছেন নিকোলাস মাদুরো, তার সর্বশেষ অবস্থা কি, সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথম আলোর বার্তা কক্ষ থেকে। আমি সঙ্গে আছি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে আছেন ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। স্বাগত আপনাকে মনিরুল ইসলাম। আমরা জানি গতকাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এই বিষয়ে বর্তমানে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে যে মাদুরোকে এখন কোথায় রাখা হচ্ছে এবং তার সর্বশেষ অবস্থা কি, এবং তাকে নিয়ে আসলে কি পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প? এটা আমরা সবাই জানি। গতকালই শনিবার গিয়ে মধ্যরাতে যে অভিযানটা শুরু হলো কারাকাসে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেডিস, তাদের দুজনকে গিয়ে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে আসার পর আমরা সর্বশেষ এখন গিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে মাদুরো এখন নিউ ইয়র্কে আছেন। তাকে ডিটেনশন সেন্টারে, ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে গিয়ে যে অভিযোগটা আগেই করা হয়েছিল, মামলাটা হয়েছিল 2020 সালে, যে মাদুরো গিয়ে যে মাদক পাচার এবং অস্ত্র আইনে মামলাটা হয়েছিল যুক্তরাষ্ট্র, সেই মামলায় তাকে গিয়ে আদালতের মুখোমুখি করা হবে। আচ্ছা, আমি যদি একটু যুক্ত করতে চাই, আমরা জানি যে তার স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে বা তুলে নিয়ে গেছে। তো আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার ওখানে পোস্ট দিয়েছেন যে মাদুরোর একটি ছবি চোখ বাঁধা অবস্থায় পোস্ট দিয়েছেন, কিন্তু তার স্ত্রীর কোনো আসলে ছবি বা কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো সেই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে? আমরা তো কালকে আমরা জেনেছি বা বলা হয়েছিল যে মাদুরো এবং তার স্ত্রী দুজনকেই গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, তুলে নিয়ে আসা হয়েছে। তারপর তাদেরকে গিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে, একটু পর্যন্ত গিয়ে আমাদেরকে জানানো হয়েছিল বা আমরা জাতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে আমরা জেনেছিলাম। তারপরে রাতে, মানে বাংলাদেশ সময় রাতে যখন ট্রাম্প প্রেস কনফারেন্স করলেন যে ফ্লোরিডায়, তখন তার আগেই তিনি দেখালেন গিয়ে মাদুরোকে চোখ বাঁধা ছবিটা দেখালেন। তারপরে আমরা একটা ভিডিও দেখেছি যেখানে মাদুরোকে দেখা যাচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের গিয়ে মাদক নিয়ন্ত্রণ দপ্তরে, সেখানে তাকে গিয়ে বেঁধে হ্যান্ডকাপ পরা অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো তখন পর্যন্ত বা এখন পর্যন্ত গিয়ে আমরা এটুকু জানি মাদুরো গিয়ে ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে আছেন বিচারের অপেক্ষায়, তাই আদালতে নেওয়া হবে। কিন্তু সিলিয়া ফ্লোরেডিস এখন কোথায় আছেন এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য জানা যায়নি। একটু পর্যন্ত জানা গিয়েছে যে উনি নিউ ইয়র্কে আনা হয়েছে, কিন্তু নিউ ইয়র্কে তাকে কোথায় রাখা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখন আমরা জানি না। আমরা এটাও জেনেছি যে মাদুরোকে ব্রুকলিন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আগেও কারাগারে ডিটেনশন সেন্টারে। জি, এর আগেও কি যুক্তরাষ্ট্র এমন কোনো ঘটনা ঘটিয়েছিল বা এরকম কোনো অভিযান চালিয়েছিল? কোন কোন দেশে আসলে এরকম অভিযান চালিয়েছিল? দেখুন, যুক্তরাষ্ট্র গিয়ে এই ধরনের অভিযান যদি আপনি মনে করেন, এই ধরনের অভিযান যদি মনে করেন, তাহলে গিয়ে সর্বসাম্প্রতিক 2022 সালে গিয়ে হন্ডুরাসের প্রেসিডেন্টকে, সদ্য পদাধিক প্রেসিডেন্টকে, তাকে গিয়ে ওখানে গ্রেপ্তার করার পর গিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল। অবশ্য পরে তাকে বন্দী ছিলেন তিনি। তারপর গিয়ে গত বছর মানে 1 মাস আগে তাকে গিয়ে ট্রাম্প তাকে ক্ষমা করেন, যার কারণে তিনি মুক্তি হন। আমরা জানি পানামাতে যেটা হয়েছিল সেটা এটার সঙ্গে সবচেয়ে বেশি মিল যদি আমরা খুঁজে পাই, সেটা পানামায়। সেটা 1989 সালে যে পানামার তৎকালীন প্রেসিডেন্ট মানুয়েল নরিয়াগাকে ধরার জন্য গিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি অভিযান চালিয়েছিল এবং তাকে গিয়ে ঠিক 90 সালের শুরুতে একদম কয়েকদিনের অভিযান শেষে পানামা থেকে তাকে উনি গিয়ে ভ্যাটিকান মিশনে আশ্রয় নিয়েছিলেন, তাকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে গিয়ে যুক্তরাষ্ট্রে তার বিচার হয়। এবং সেক্ষেত্রে আপনি দুটোর ক্ষেত্রে মিল আছে। পানামার নরিয়াগার বিরুদ্ধে গিয়ে মাদক পাচারের অভিযোগ ছিল এবং সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপর নরিয়াগা দীর্ঘদিন গিয়ে যুক্তরাষ্ট্রে বন্দী ছিলেন। 2010 সালে তাকে ফ্রান্সে পাঠানো হয়, সেখানে একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2011 সালে তাকে আবার পানামাতে ফেরত পাঠানো হয়। পানামায় গিয়ে তিনি মারা যান। ইরাকে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে, সাদ্দাম হোসেনকেও কিন্তু এভাবে অনেকে বলছেন যে মাদুরোর অবস্থা কি সাদ্দাম হোসেনের মতোই হবে কিনা, সেটা নিয়ে সাদ্দাম হোসেনের খেয়াল করলে দেখবেন সাদ্দাম হোসেনের বিচারটা হয়েছিল ইরাকে, আর মাদুরোকে কিন্তু গিয়ে নরিয়াগার মতো তুলে আনা হয়েছে। তো মাদুরোর পরিণতিটা গিয়ে আমরা ধারণা করতে পারি সেটা নরিয়াগার মতো হতে পারে, সাদ্দাম হোসেনের মতো না। আমরা যেমনটা জেনেছি যে মাদুরোকে তার শোবার ঘর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো একজন দেশের দায়িত্বপ্রাপ্ত যখন সে ক্ষমতা নিয়ে আছেন, তার দেশের প্রেসিডেন্ট, তাকে তার ঘর থেকে এভাবে তুলে নিয়ে আসা এবং অপরাধীর মতন চোখ বেঁধে নিয়ে যাওয়া, ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন এবং এটা আন্তর্জাতিক আইন কি বলে, আসলে জাতিসংঘ কি বলছে? আপনি যদি বলেন যে এভাবে তুলে আনা যায় কি না, তাহলে তাহলে কি তুলে আনা, আমরা যদি বলি তো অনেকটাই বলতে হবে আসলে গাইড জোরে তুলে আনা হয়। যদি কি আপনি আন্তর্জাতিক আইনের কথা দেখেন, তাহলে জাতিসংঘের যে চার্টার 1945 সালে যে জাতিসংঘ অক্টোবর মাসে চার্টার নেওয়া হয়েছিল, জাতিসংঘের সনদে আছে গিয়ে আপনি কোনো দেশে
সামরিক অন্য দেশে সামরিক আগ্রাসন চালাতে পারবেন না এবং ওই দেশের সার্বভৌমত্বের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে গিয়ে সেটার পুরোটাই ব্যত্যয় ঘটেছে। এখানে আরেকটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আরেকটা দেশে গিয়ে ওই দেশের প্রেসিডেন্টকে আপনি তুলে এনে আপনার দেশে নিয়ে এসেছেন, এবং এটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন গতকাল হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের যুক্তরাষ্ট্রের প্রতি নিউ ইয়র্ক টাইমস টেরিটোরিয়াল বোর্ড বলছে এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, মানবাধিকার জাতিসংঘ তীব্র নিন্দা জানাচ্ছে এবং বলছে হচ্ছে গিয়ে এটা কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো আইনে সমর্থন করে না। কিন্তু এখানে মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র যেটা করে, যুক্তরাষ্ট্রের যেতে নিজস্ব একটা আইন আছে, যুক্তরাষ্ট্র যদি মনে করে তাদের স্বার্থের উপর আঘাত করে কেউ বা যেটা তাদের স্বার্থহানিকর এক্ষেত্রে বা তারা আক্রান্ত হতে পারে, এই সব জায়গায় তারা হচ্ছে গিয়ে পদক্ষেপ নিতে পারে। সেই পদক্ষেপের নেওয়ার নজির হিসেবে হচ্ছে কি আপনারা দেখেছেন 2011 সালে হচ্ছে গিয়ে ওসামা বিন লাদেনকে কিন্তু পাকিস্তান থেকে ধরে এনেছিল বা মেরে ফেলেছিল ওখানে অভিযান চালিয়ে, এবং এই আইনের বলে, এবং এই প্রয়োগগুলো যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ঘটায়। কিন্তু এটা সবাই বলছে এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সঙ্গে হচ্ছে গিয়ে সাংঘর্ষিক, এটা সঙ্গতিপূর্ণ না। এবং তারা এই যে মাদুরোকে যে ধরে নিয়ে আসলো, এইটার অভিযানের জন্য তারা বেশ কয়েক মাস যাবত প্ল্যানিং করছিল এবং তাদের এটা প্রস্তুতি চলছিল অনেক দিন যাবত, সেটা আমরা জানতে পেরেছি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বিশ্ব সম্প্রদায় আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছে, বিশেষ করে চীন, রাশিয়া, তারা কি বলছে? হ্যাঁ, এটা যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে গিয়ে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে যে চীন এবং রাশিয়া ভেনেজুয়েলার হচ্ছে গিয়ে মিত্র হিসেবে হচ্ছে গিয়ে পরিচিত। চীন এবং রাশিয়া দুজনেই হচ্ছে গিয়ে যদি বিবৃতি দেখেন কড়া ভাষায় বিবৃতি জানিয়েছে, এটা হচ্ছে তারা মনে করছে এটা হচ্ছে গিয়ে একটা নিন্দাজনক, এটা হচ্ছে নিন্দা জানিয়েছে তারা, এবং তারা হচ্ছে গিয়ে রাশিয়া হচ্ছে গিয়ে মাদুরো এবং মাদুরোর বিষয়ে পদক্ষেপের স্পষ্টতা যুক্তরাষ্ট্রকে বলেছে যে এটা স্পষ্ট করুন কেন এই পদক্ষেপ নিলেন। চীনও হচ্ছে গিয়ে নিন্দা জানিয়েছে। সবচেয়ে বেশি কড়া প্রতিবাদ আমরা দেখছি ব্রাজিল থেকে। ব্রাজিল ভেনেজুয়েলার পাশের দেশ এবং ব্রাজিলও হচ্ছে গিয়ে বামপন্থী সরকার ক্ষমতায়, তারা হচ্ছে গিয়ে বলেছে এই ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য। এর বাইরে আমরা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার কাছ থেকে আমরা হচ্ছে গিয়ে বিবৃতিটা আমরা কড়া বিবৃতি দেখেছি। আর অনেকগুলো দেশে বিবৃতি জানিয়েছে, কিন্তু হচ্ছে একটা নরম ভাষায় বিবৃতি জানিয়েছে। কিন্তু হচ্ছে কি ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যদি আমরা বলি যুক্তরাজ্য, ফ্রান্স, তাদের বিবৃতি একটু ডিফারেন্ট। তারা বলছে হচ্ছে কি তারা এই পদক্ষেপের তারা বলছে হচ্ছে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক শাসন তারা দেখতে চায়, ভেনেজুয়েলার ঠিক পথে আছে সেটা তারা দেখতে চায়। তারা বিষয়টা একটু এড়িয়ে গিয়ে বিবৃতিটা দিয়েছে। আমরা আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেরেছি, যেখানে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তিনি ট্রাম্পকে ফোন দিয়ে ট্রাম্পের এই অভিযানের নিন্দা জানিয়েছেন। হ্যাঁ, মামদানি হচ্ছে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। মামদানি বলেছেন এটা হচ্ছে গিয়ে এই এমন পদক্ষেপ যেটা হচ্ছে গিয়ে যেটা আন্তর্জাতিক আইনকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো, একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার মতো। মামদানি সেটা স্পষ্ট করেছেন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই অভিযানের পেছনে তেল বাণিজ্যের কোনো সম্পর্ক আছে কিনা, এবং সেটা কেমন বিশ্বে এর প্রভাব কেমন পড়তে পারে, এবং বাংলাদেশেও এটার প্রভাব কেমন পড়তে পারে? দেখুন, ভেনেজুয়েলাকে বলা হয় হচ্ছে কি বিশ্বের অপরিশোধিত তেলের যেই ভান্ডার সেটা সবচেয়ে বড় মজুদ আছে ভেনেজুয়েলায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভেনেজুয়েলায় যখন হচ্ছে গিয়ে সরকার পরিবর্তনে 1999 সালে যখন হুগো চাভেজ ক্ষমতায় আসেন, তারপর যিনি পদক্ষেপ যেগুলো নেন সেটার মধ্যে একটা হচ্ছে তেল ক্ষেত্রগুলো উনি জাতীয়করণ করেছিলেন, যেগুলো হচ্ছে অনেক বিদেশি আমেরিকান কোম্পানির হাতে ছিল। এটা কখনোই হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সুনজরে দেখেনি। এবং তারপর হচ্ছে গিয়ে 2013 সালে চাভেজ মারা যাওয়ার পর হচ্ছে গিয়ে মাদুরো যখন ক্ষমতায় আসেন তিনি চাভেজের নীতি কিন্তু অনুসরণ করছিলেন। ফলে তেল ক্ষেত্রের উপর হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ছিল না। এরপর যেটা হচ্ছে গিয়ে মাদুরোকে তুলে আনার পর ট্রাম্প যখন হচ্ছে সংবাদ সম্মেলন করলেন গতকাল ফ্লোরিডায়, তখন হচ্ছে গিয়ে আমরা দেখলাম উনি খোলাখুলিভাবে বললেন ভেনেজুয়েলার তেল হচ্ছে গিয়ে তেলের নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাবে, ভেনেজুয়েলার তেল তারা বিক্রি করবে, এবং তারা সাবলীলভাবে বলছেন যে আমরাই পরিচালনা করব, এরকম দেশ শুধু তাই না, দেশই পরিচালনা করবেন। উনি এটাই বলেছেন যে উনি ভেনেজুয়েলার পরিচালনা করবে এখন যুক্তরাষ্ট্র। এবং মাদুরোকে নিয়ে আসার বিষয়টাকে তিনি বলছেন যে এটা আমার মনে হচ্ছিল আমি কোন টিভি শো দেখছি, এরকম একটা উনি হচ্ছে গিয়ে বিষয়টাকে হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে এটাকে এক ধরনের উনি দেখাতে চেয়েছিলেন একটা হচ্ছে গিয়ে ফিল্মি স্টাইলে হচ্ছে বা সিনেমাটিক ব্যাপার হিসেবে দেখাতে চেয়েছিলেন, একটা থ্রিল অনুভব করছিলেন উনি, এটা তিনি প্রকাশ করেছেন। এবং এই ক্ষেত্রে তেলের বিষয়ে যে যদিও গত অনেক দিন ধরে হচ্ছে গিয়ে নানা নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার হচ্ছে গিয়ে তেল নিয়ে হচ্ছে তেলের বাজার হচ্ছে গিয়ে সংকুচিত হয়ে আসছিল এবং তেলের উৎপাদনও কিন্তু ভেনেজুয়েলার কমে যাচ্ছিল। এখন মনে হয় দৈনিক 10 লাখ ব্যারেল, যেটা হচ্ছে গিয়ে কমে গিয়েছিল। তো ফলে এই যদিও মনে করা হচ্ছে গিয়ে এই কারণে যে তেলের বাজারে যে অস্থিরতার একটা সংখ্যা ছিল সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। তেলের বাজারে খুঁজে তেলের দাম দেখা যাচ্ছে পড়ে গেছে
আন্তর্জাতিক বাজারে। এবং আজকেও কিন্তু যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তেলের নিয়ন্ত্রণটা হচ্ছে গিয়ে ট্রাম্প খোলাখুলিভাবে বলেছেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হচ্ছে গিয়ে এখানে তেলের বাজার হচ্ছে গিয়ে বা তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে নেবে, এবং সেটা যুক্তরাষ্ট্রের একজন হচ্ছে গিয়ে প্রতিনিধি পরিষদের সদস্য, ডেমোক্রেটিক সদস্য, তিনি নিজেই বলেছেন হচ্ছে গিয়ে যে অভিযোগ তুলে মাদুরোকে আনা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে গিয়ে মাদক পাচার, বলে যে মাদক এটা মূল বিষয় না, এটা একটা অজুহাত মাত্র। কারণ হচ্ছে গিয়ে কোকেন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে আসে না, যুক্তরাষ্ট্রের মাদকের যে মূল সমস্যা যেটা ফেন্টানিল হচ্ছে চীন থেকে আসে, নট লাতিন আমেরিকার দেশ থেকে আসে না। ফলে এটা একটা অজুহাত মাত্র, আসলে মূল বিষয়টা হচ্ছে তেল। এই তেলের ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র, এবং সেই ক্ষেত্রে উনি আরো বলেছেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে তেল কোম্পানিগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি আসলে এক ধরনের বাস্তবায়ন করতে যাচ্ছেন উনি। এবং সেক্ষেত্রে যে তেলের বাজার যদি অস্থির হয় তাহলে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার সাথে বাংলাদেশের হচ্ছে গিয়ে বাণিজ্যিক সম্পর্ক খুব বেশি না, ভেনেজুয়েলা হচ্ছে গিয়ে বাংলাদেশে খুব বেশি আছেন এমনও না। কিন্তু যদি তেলের বাজার অস্থির হয় তাহলে হচ্ছে তার প্রভাব কিন্তু বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে পড়বে, এবং সেক্ষেত্রে হচ্ছে একটা প্রভাবের বিষয় আছে। আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে যদি আপনি খেয়াল করেন, তিনি বলছেন এটি উনি নিন্দা জানিয়েছেন, উদ্বেগ জানিয়েছেন। আপনি জানেন হচ্ছে গিয়ে সোমবার হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হবে, ডাকা হয়েছে, সেখানে বিষয়টা উঠতে পারে। তো উনি বলেছেন এই বিষয়টা একটা হচ্ছে গিয়ে বিপজ্জনক নজির হিসেবে তৈরি হতে পারলো। যেমন হচ্ছে গিয়ে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আপনি হচ্ছে তুলে নিয়ে আসলেন, এটা যদি হচ্ছে গিয়ে অন্য প্রভাবশালী রাষ্ট্রগুলো যাদের এরকম শক্তি আছে তারাও যদি করতে চায়, যখন হচ্ছে গিয়ে চীনের ক্ষেত্রে যদি তারাও যদি এরকম প্রয়োগ করে, রাশিয়ার তারা যদি হচ্ছে গিয়ে এখন ধরুন হচ্ছে রাশিয়া যুদ্ধে আছে ইউক্রেনের সঙ্গে, তারা যদি জেলেনস্কিকে ধরে নিয়ে তুলে আনেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে, এবং এটা যদি হচ্ছে গিয়ে চর্চা শুরু হয় তাহলে হচ্ছে গিয়ে এটা বিশ্বকে একদম টালমাটাল করে দিতে পারে, অস্থিতিশীল করে দিতে পারে। এবং সেটা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনি কোনোভাবেই এর প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না। যেটা আপনি জানেন যে ইউক্রেনের যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের টানতে হয়েছে। তাহলে এরকম একটা অস্থিরতার মধ্যে যদি বিশ্ব থাকে, যেটা আশঙ্কা করা হচ্ছে 2026 সালটা যদি এরকম অস্থিরতার মধ্যে দিয়ে শুরু হলো, যদি অস্থিরতা যদি জারি থাকে তাহলে হচ্ছে গিয়ে তার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর বড়ভাবেই পড়বে। হ্যাঁ, ভেনেজুয়েলার অবস্থাও যেমন বর্তমানে খুব অস্থিতিশীল, এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ ইতিমধ্যেই। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার মধ্যেই দুটি দল ভাগ হয়ে গেছে মাদুরোকে তুলে নেওয়ার ব্যাপারে। একদল খুশি হচ্ছে এবং একদল হচ্ছে বিক্ষোভে নেমেছে। একদল খুশি হচ্ছে তারা যারা হচ্ছে প্রবাসী ছিল, মাদুরোর কারণে দেশ ছাড়তে হয়েছিল, গণতন্ত্রের মুক্তি পেয়েছে বলে বলছেন তারা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে দেখেন দুটো বিষয় হচ্ছে কি, ভেনেজুয়েলায় মাদুরো হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে শাসন করেছেন, প্রায় 1 দশকের বেশি সময় ধরে। তো এই সময় হচ্ছে কি সর্বশেষ গত বছর যে নির্বাচন হয়েছিল, নির্বাচন নিয়ে হচ্ছে প্রশ্ন ছিল, এবং নির্বাচন হচ্ছে বলা হয়েছিল হচ্ছে রিগড, মানে হচ্ছে গিয়ে একটা অনিয়মের নির্বাচন, প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন হয়েছিল, এবং এই আগের নির্বাচনগুলো নিয়ে একই রকম প্রশ্ন ছিল। তাহলে আবার মাদুরোর হচ্ছে গিয়ে আপনি যদি বলেন তাহলে হচ্ছে গিয়ে জনভিত্তিও আছে। তো হচ্ছে কি আসলে দুইটা অংশ হয়ে গেছে। আপনি জানেন যে এবার গতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন হচ্ছে মারিও মাচাদো, ভেনেজুয়েলান। তো এইসব মিলিয়ে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার মধ্যে খুব মানে মাদুরোর পক্ষে সমর্থন যেমন আছে, আবার মাদুরোর বিপক্ষে একটা বড় অংশ আছে যারা হচ্ছে যাদের একটা অংশকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছিল। আপনি দেখবেন হচ্ছে গিয়ে মাদুরোর বিরুদ্ধে হচ্ছে মানে সন্তোষ প্রকাশ করে এগুলো নামছে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার বাইরে। আমরা খবর পাচ্ছি ভেনেজুয়েলার ভিতরেও কিছু কিছু অংশ হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে মাদুরোর পক্ষে, বিপক্ষে কিছু আছে, পক্ষে হচ্ছে বিক্ষোভগুলো হচ্ছে। কিন্তু এখন ভেনেজুয়েলার ট্রাম্প বলেছেন হচ্ছে ভেনেজুয়েলা চালাবে এখন যুক্তরাষ্ট্র, আর ভেনেজুয়েলার আদালত সুপ্রিম কোর্ট হচ্ছে গিয়ে বলেছে এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ে ডেলসি রদ্রিগেজ। এখন হচ্ছে গিয়ে ট্রাম্প আবার বলেছেন হচ্ছে গিয়ে যদি ডেলসি রদ্রিগেজ হচ্ছে তাকে সহায়তা করে, মানে তার অনুসরণ করে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে চলে, তাহলে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার নেক্সট কোনো অভিযান আর চালানো হবে না। এখন প্রশ্ন উঠছে যে ডেলসি রদ্রিগেজ কে আসলে ট্রাম্পের নীতি অনুসারে চলবেন কিনা, সেটা ডেলসি রদ্রিগেজের পরিচয় যদি আপনি দেখেন, রাজনৈতিক বেড়ে ওঠা যদি দেখেন, তিনি হচ্ছে মাদুরোর একজন কড়া সমর্থক বা পাওয়ার সমর্থক হিসেবে পরিচিত। ফলে হচ্ছে মাদুরোর নীতিগুলি তিনি হচ্ছে কঠোরভাবে হলো যে মাদুরোকে যারা কঠোর ভালোভাবে অনুসরণ করেন তাদের মধ্যে ডেলসি রদ্রিগেজ একজন। ফলে হচ্ছে ডেলসি রদ্রিগেজ পুরোপুরি হচ্ছে গিয়ে ট্রাম্পের সঙ্গে আত্মসমর্পণ করবেন। ভেনেজুয়েলায় গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে কিনা। তো যদি হচ্ছে যে ডেলসি রদ্রিগেজ সরাসরি হচ্ছে ট্রাম্পের হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এমন কোনো ইঙ্গিত তিনি দেখাননি যে হচ্ছে গিয়ে ট্রাম্পের সঙ্গে উনি চলবেন। যদিও ট্রাম্প সংবাদ সম্মেলন বলেছেন, ডেলসি রদ্রিগেজ তাকে বলেছেন যে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করেই হচ্ছে তারা চলবে। তো এখন আমরা দেখতে হবে যে হচ্ছে পরবর্তী দিনগুলোতে আসলে হচ্ছে ভেনেজুয়েলা কিভাবে চলে, এবং সেক্ষেত্রে যদি এরকম একটা অবস্থান হয় তাহলে হচ্ছে গিয়ে ডেলসি রদ্রিগেজ যদি পুরোপুরি যুক্তরাষ্ট্রের বিরোধী একটা অবস্থান নেন, তাহলে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের আরেকটি অভিযানের একটা সংখ্যা যেমন তৈরি হবে, এবং তাদের মধ্যে ক্ষমতা দেখানোর ব্যাপারটা এবং তাদের যে ক্ষমতা লাগামহীন ক্ষমতার ব্যাপারটি সেটি আরো বেশি ফুটে উঠবে সেটি মনে করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চর্চা ক্ষমতা প্রয়োগেরটা আবার হচ্ছে গিয়ে চর্চাটা সেটা হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা যেমন আছে, আবার এমন হতে পারে হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা যেহেতু দুটো ভাগ হয়ে গেছে, সেই গৃহযুদ্ধের সংখ্যাটাও একদম উড়িয়ে দেওয়ার নয়, দুটোই করতে পারে। তবে আমাদের এই জন্য হচ্ছে গিয়ে দেখতে হবে পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রথম আলোর সঙ্গেই থাকুন।